তাদের যদি একান্তে কথা বলার দরকার হয় সেটা আপনারা আলাদা কোনো গ্রুপ খুলে নেবেন, বাট পাবলিকলি এভাবে আপনারা কথা বলার জন্য কখনো গ্রুপে অ্যালাউ করা হয় না। কন্টিনিউয়াসলি আচ্ছা, ঠিক আছে, থাকেন, এটার জন্য আমাদের মেইন ইম্পর্টেন্ট মেসেজগুলো হারিয়ে যায়। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, তো চলুন আমরা ক্লাসে চলে যাব। আজকে আমরা এপিলেপসি এবং সিজারের উপর ক্লাস করব। তো আমি একটু প্রথমে বলে নেই, এপিলেপসি সম্পর্কে আপনার ধারণা আছে? এপিলেপসি বা সিজার সম্পর্কে আপনাদের কার কি ধারণা আছে একটু বলবেন? খিঁচুনি স্যার। হ্যাঁ, খিঁচুনি তো আমরা জানি, এটাকে আমরা সিজারও বলে থাকি, বাট হচ্ছে এপিলেপসিটা কি? হ্যাঁ দাদা, হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, আমি এই যে ক্লাসে, দাদা অসুবিধা নাই, আমি কথা বলি, আপনি পরে ব্যস্ত থাকবেন। হচ্ছে দাদা, হচ্ছে ও আমার আধা ঘন্টার ভিতরে ক্লাস শেষ হবে না, আমি একটু তাহলে কথা বলে নিই। থেকে রেজিস্ট্রেশন করলে খুলনা নিতে পারবো, আর আইডিপি তে করবো রেজিস্ট্রেশন দেন। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে যদি দরকার যশোরও পরীক্ষা দেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওনার সাথে কথা বলে যেটা উনি বেটার মনে করে, আর মক কি ফ্রি দেওয়া যাবে কয়েকটা ওনাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা যে কোনো জায়গায় দেওয়া যাবে তাই না? আচ্ছা। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমরা এপিলেপসি বলতে সিজার আর এপিলেপসির ভিতরে একটু ডিফারেন্স আছে। দেখুন, সিজার বা যেটাকে আমরা বলে থাকি খিঁচুনি, তো এই সিজার কিন্তু আপনার পেশেন্টের যে কোনো টাইম হতে পারে, বাট এপিলেপসি হলো যখন কোনো পেশেন্টের রিকারেন্ট বা বারবার সিজার হবে উইদাউট কজ বা উইদাউট কোনো স্টিমুলেশন, এটাকে আমরা এপিলেপসি বলে থাকি। আমরা এগুলো নিয়ে ডিটেলস হচ্ছে আলোচনা করব। দেখুন, এপিলেপসি হচ্ছে আমাদের সারা বিশ্বে যে কয়টা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে সেটার ভিতরে চতুর্থ। এবং আমাদের হচ্ছে এপিলেপসি যখন কোনো পেশেন্টের হয় তার রিকারেন্ট আনপ্রোভোকড সিজার দেখা যায়, অর্থাৎ তার বারবার সিজার অ্যাটাক হয় এবং এটা উইদাউট কোনো হচ্ছে স্টিমুলেশন ছাড়াই অ্যাটাক দেয়। এবং আমাদের হচ্ছে এপিলেপসি কিন্তু অনেক সময় হচ্ছে সিজারের মতোই। এই এপিলেপসিকে বাংলায় একটা কথা বলে যে মির্গি রোগ, নাম শুনেছেন ম্যাডাম? জি জি স্যার। স্যার। অথবা আপনার সবাই এটা নাম শুনেছেন মির্গি রোগ। তো এটাকে আমরা হচ্ছে বেসিক্যালি মেডিকেল টার্মে এপিলেপসি বলে থাকি। তো চলুন আমরা হচ্ছে এখন এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব। যে দেখুন, এপিলেপসি আমরা যদি ফর্মাল ডেফিনেশনে আসি, একটা ক্রনিক নিউরোলজিক ডিসঅর্ডার যেটা হলে পেশেন্টের রিকারেন্ট আনপ্রোভোকড সিজার দেখা যায়। এবং বেসিক্যালি এই এপিলেপসিটা হয়ে থাকে আমাদের ব্রেনে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য। কিসের জন্য হয়ে থাকে এপিলেপসিটা? আমাদের ব্রেনে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য। তো এই অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিভাবে হয় আমরা আগে একটু দেখি। দেখুন, ছবিটা খুব ভালো করে খেয়াল করবেন। আমরা সবাই জানি কি আমাদের ব্রেইনের একক বা আমাদের নার্ভের একক কি? নিউরন। আর এই নিউরন গুলো কি কাজ করে? আমার ব্রেইন থেকে বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে নিউরো ট্রান্সমিটার হয়ে এই মেসেজ গুলো আমার বিভিন্ন পেরিফেরাল নার্ভে যায়, তখন আমরা বিভিন্ন কাজ করতে পারি, দেখতে পারি বা যে কোনো কিছু। তো এই যে আমার ব্রেইন থেকে মেসেজ আমার হাত পা বা অন্য অন্য বডি পার্টসে যাচ্ছে, এই মেসেজটা যায় হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে। এখন
এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা হচ্ছে আমার ব্রেন থেকে প্রডিউস হয়ে ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে মেসেজ গুলো খুব দ্রুত সময় আমার সারা বডিতে চলে যায়। তো সিজার কিভাবে হয় দেখেন, যখন আমাদের ব্রেনে অ্যাট এ সেম টাইম অনেকগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস সেম টাইম হচ্ছে তৈরি হতে থাকবে। অর্থাৎ আপনার ব্রেনে প্রতি সেকেন্ডে হিউজ পরিমাণ ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হবে। এটাকে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল স্টর্ম বলে থাকি বা ঝড়। আপনার অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি প্রডিউস হয়। যখন আপনার ব্রেনে একসাথে অনেকগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস সেম টাইম তৈরি হচ্ছে, তখন আপনার বডিতে বিভিন্ন অ্যাবনর্মালিটি দেখা যায়। কারণ আপনার ব্রেন থেকে তখন সরাসরি মেসেজ যাচ্ছে যে আপনি ডানে যান, আপনি বামে যান, আপনি ঘুমান, আপনি উঠে দাঁড়ান। এই যে অ্যাট দ্য সেম টাইম হিউজ পরিমাণ মেসেজ ট্রান্সমিশন হচ্ছে, এই কন্ডিশন, এটাকে আমরা বলে থাকি কি, সিজার। ক্লিয়ার ম্যাডাম? জি স্যার, ক্লিয়ার। আমরা তারপরও হচ্ছে এই যে সিজারটা একবার সরাসরি ভিডিওতে একটু দেখবো, তাহলে আশা করি আপনাদের সবার ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে আর কারো কনফিউশন থাকবে না যে কিভাবে ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হয়, কিভাবে এটা ট্রান্সমিশন হয়। কারণ এই এপিলেপসি এবং সিজার এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। The brain is composed of billions of cells. দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। The brain is composed of billions of cells called neurons. They release electrical impulses. These impulses send messages that tell different parts of the body what to do. If a person has epilepsy, some neurons may fire too rapidly and randomly send many messages at the same time. This overwhelms the brain and causes seizures. ম্যাডাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা? কারণ কি এখানে কোনো কনফিউশন আছে? ভাই আমি তো পরে জয়েন করেছি, এজন্য আমি কিছুই বুঝতে পারতেছি না। কেন পরে জয়েন করেছেন? আমাদের টাইম জাস্ট 10টায় দেওয়া, জাস্ট টাইমে আমরা লিংক দিয়েছি। আমার ফোনে একটু সমস্যা হচ্ছিল ভাইয়া, এই জন্য। তো আপনি এটা তাহলে পরবর্তীতে দেখে নিন, আমি আবারও বলতেছি। ঠিক দেখুন, আছে ভাই। হচ্ছে আমাদের ব্রেন নিউরনের সমন্বয়ে তৈরি। আমাদের ব্রেনের ভিতরে হিউজ পরিমাণ নিউরন থাকে। এই নিউরন গুলো কি করে, প্রত্যেক মুহূর্তে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রডিউস করে, এবং এই ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো আমাদের ব্রেন থেকে আমাদের বিভিন্ন বডি পার্টে ট্রান্সমিশন হয়। আমাদের ব্রেন থেকে যে মেসেজটা যায়, এটা আমার বিভিন্ন হচ্ছে পেরিফেরাল পার্ট গুলোতে চলে যায়। এখন যখন পেশেন্টের এপিলেপসি বা সিজার হয়, তখন তার ব্রেইনে এট দ্য সেম টাইম অনেকগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়, এবং এই ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো খুব র্যাপিডলি ট্রান্সমিশন হতে থাকে। যখন এই ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো খুব র্যাপিডলি চলতে থাকে এবং একসাথে অ্যাবনর্মালি অনেকগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়, তখন আমাদের মুভমেন্ট, আমাদের কোঅর্ডিনেশনে বিভিন্ন সমস্যা দেখা যায়। দ্যাটস ওয়াই ওই পেশেন্টের মাসেল স্পাজম বা তার হচ্ছে যেটা হচ্ছে তার বডি টুইস্টেড হয়ে আসা, এই যে সমস্যাগুলো দেখা যায়। ক্লিয়ার কিনা ম্যাডাম এপিলেপসিটা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার, ক্লিয়ার। তো দেখুন, আমরা একটু দেখি সিজারটা কি।
Seizure কি? A seizure is sudden uncontrolled burst of electrical activity in the brain. It can change in behavior, movement, feelings and level of consciousness. অর্থাৎ সিজার হচ্ছে সাডেন বা হঠাৎ করে আনকন্ট্রোল ব্রাস্ট, মানে হঠাৎ করে আপনার ব্রেনের কোনো জায়গা থেকে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো ব্রাস্ট হবে বা বাস্ট হবে এবং অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সমিশন হতে থাকবে। এই কন্ডিশনকে আমরা বলে থাকি কি? সিজার। তো আমরা একটু দেখি যে হচ্ছে সিজারটা যখন কোনো পেশেন্টের একদিনে 2 বা ততোধিক সিজার অ্যাটাক হয় 24 ঘন্টার ভিতরে, সেটাকে আমরা এপিলেপসি বলে থাকি। বুঝতে পেরেছেন ম্যাডাম? আপনারা বুঝছেন কিনা? হ্যাঁ বুঝতে পারছি। যখন কোনো পেশেন্টের হচ্ছে জি স্যার, পার ডে 2 বা ততোধিকবার সিজার অ্যাটাক হয় উইদাউট এ নোন কজ, সেটাকে আমরা হচ্ছে এপিলেপসি বলে থাকি। এখন আমরা দেখব এপিলেপসির জন্য কোন কোন কজ বা রিস্ক ফ্যাক্টর কি কি। এখানে আমাদের প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে জেনেটিক্স, দেন হেড ইনজুরি, অর্থাৎ কোনো পেশেন্ট যদি ট্রমাটিক ব্রেন ইনজুরি বা হেড ইনজুরি থাকে, ব্রেন কন্ডিশন। ব্রেন কন্ডিশন বলতে হচ্ছে পেশেন্টের যদি স্ট্রোক, ব্রেন টিউমার বা ব্রেনে ইনফেকশন এই ধরনের কোনো চান্স থাকে, ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অর্থাৎ পেশেন্টের যদি অটিজম বা এই কাইন্ড অফ কোনো ডিজিজ থাকে সেটা। দেন হচ্ছে আমাদের একটা কোশ্চেন দেখব, এখানে একটা কোশ্চেন আছে, হুইচ অফ ফলোইং ইজ এ ক্রনিক নিউরোলজিক ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই রিকারেন্ট সিজার। কোন নিউরোলজিক্যাল ডিসঅর্ডারটা রিকারেন্ট সিজারের জন্য হয়? আমরা চোখ বুঝে অ্যান্সার করবো কোনটা? এপিলেপসি। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে আমরা একটু দেখবো কজ গুলা, এপিলেপসির কি কি কজ থাকে বেসিক্যালি। দেখুন, আমাদের এপিলেপসির জন্য মেইন কজ ধরা হয়ে থাকে জেনেটিক ফ্যাক্টরকে, অর্থাৎ তার ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো থাকে সেটা। দেন ব্রেন ইনজুরি, অর্থাৎ ওই পেশেন্টের যদি কোনো কারণে ব্রেন ইনজুরি হয় বা ট্রমা হয়, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে। দেন ইনফেকশন, অর্থাৎ পেশেন্টের যদি মেনিনজাইটিস বা এনসেফ্যালাইটিস হয়ে থাকে, এটার জন্য এপিলেপসি হয়। এবং ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ হচ্ছে পেশেন্টের যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট জনিত ডিসঅর্ডার থাকে, যেমন হচ্ছে নিউরো ফাইব্রোমেটোসিস বা হচ্ছে টিউবারিয়াস স্ক্লেরোসিস, এই ধরনের কন্ডিশন থাকলেও কিন্তু পেশেন্টের এপিলেপসি দেখা যায়। এবং পেশেন্টের যদি স্ট্রোক হয় বা তার যদি ব্রেন স্ট্রোক হয়, বেসিক্যালি ব্রেন স্ট্রোকের জন্য তার ব্রেনে ব্লাড ফ্লোটা কমে যায়। কারণ কি, আমাদের স্ট্রোকটা বেসিক্যালি কেন হয়? যখন হচ্ছে পেশেন্টের ব্রেনে কোনো একটা ব্লাড ভেসেল রাপচার হয়ে যায়, এটার জন্য তার অন্য পার্টে ব্লাড সাপ্লাই হতে পারে না, বা কোনো একটা ব্লাড ভেসেলে ব্লাড ক্লট হয়ে যায়, এই কারণের জন্য তো বেসিক্যালি স্ট্রোক হয়। তো আফটার স্ট্রোক পেশেন্টের কিন্তু ওই ব্লাড ভেসেলটা প্রপার ভাবে কাজ করে না, দ্যাটস ওয়াই তার ব্রেনের অন্য পার্টে প্রপার ভাবে অক্সিজেন সাপ্লাই হয় না। কারণ ব্রেনের অন্য পার্টে যখন তার ব্লাড সাপ্লাই হয় না, তখন কিন্তু অক্সিজেন সাপ্লাইটাও কমে যায়। দ্যাটস ওয়াই পেশেন্টের বিভিন্ন সমস্যা বা হচ্ছে আপনার এপিলেপসি বা সিজার এটা দেখা যায়। ক্লিয়ার কিনা ম্যাডাম? জি স্যার। জি স্যার, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, সেটা হচ্ছে আমরা মেনিনজাইটিস কি দেখি। মেনিনজাইটিস হচ্ছে পেশেন্টের ব্রেনের যে লেয়ার মেনিনজেস, এই মেনিনজেসে ইনফেকশনকে বলা হয় মেনিনজাইটিস। তো নাইজেরিয়া মেনিনজাইটিস ব্যাকটেরিয়া আক্রমণে সব থেকে বেশি হচ্ছে মেনিনজাইটিসটা হয়ে থাকে। এবং আমাদের হচ্ছে দেখুন, যখন কোনো পেশেন্টের মেনিনজেস হয়, এটা মেনিনজাইটিসটা ভাইরাল, ব্যাকটেরিয়াল এবং অন্য কোনো কারণে হতে পারে। সামটাইম অটোইমিউন ডিসঅর্ডারের জন্য মেনিনজাইটিস হয়। তো এই যে মেনিনজাইটিসটা হলে নর্মাল একজন পেশেন্টের ব্রেন এটা, আর মেনিনজাইটিস হলে তার ব্রেন হচ্ছে এইভাবে চেঞ্জ হয়ে আসে, তার ব্রেনের যে হচ্ছে আপনার লেয়ারটা বা প্রোটেক্টিভ লেয়ার। ক্লিয়ার ম্যাডাম? স্যার আর একবার বলেন। আচ্ছা, কোনটা বলবো ম্যাডাম? মাত্র যেই টপিকসটা মানে যে বিষয়টা বললেন স্যার, এটা বুঝি নাই। আচ্ছা, আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে লেয়ার, এটাকে বলা হয় মেনিনজেস।
আর মেনিনজাইটিসটা হচ্ছে যখন এখানে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়। তো বেসিক্যালি এই ব্রেনে যে ইনফেকশনটা হয় আমাদের যে লেয়ারটা, এটা হচ্ছে নাইজেরিয়া মেনিনজাইটিস ব্যাকটেরিয়া সব থেকে মোস্ট কমন কজ। এটা ছাড়াও কিছু কিছু ভাইরাল ইনফেকশন বা সামটাইম কিছু অটো ইমিউন ডিসঅর্ডার এটার জন্য মেনিনজাইটিস পেশেন্টের হয়ে থাকে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা একটু দেখবো যে এপিলেপসি বিভিন্ন বয়স অনুযায়ী যে মানুষের হয় এটার জন্য কি কি কারণ থাকে। দেখি নিউ বর্নদের যে এপিলেপসি হয় এটার জন্য দায়ী থাকে হচ্ছে ল্যাক অফ অক্সিজেন বা ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়া, দেন লো গ্লুকোজ, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, ইনফেকশন, জেনেটিক প্রিডিসপোজিশন, ম্যাটারনাল ড্রাগ ইউজ এবং হচ্ছে মেটাবলিক ডিসফাংশন। এই কারণগুলোতে হচ্ছে নিউবর্নদের এপিলেপসিটা হয়ে থাকে। চাইল্ডের কি কি কারণে হয়? সিভিয়ার ফিভার হলে, দেন হচ্ছে ইনফেকশন হলে, ব্রেন টিউমার হলে, ব্রেন ট্রমা হলে, জেনেটিক্স এবং হচ্ছে কনজেনিটাল ডিজিজ হলে, এবং সামটাইম বিভিন্ন ব্রেন ডিসঅর্ডারের জন্য। দেন অ্যাডাল্টদের এপিলেপসি কেন হয়? ব্রেন টিউমার হলে, ব্রেনে কোনো ট্রমা থাকলে, ব্রেন ডিসঅর্ডার হলে, দেন হচ্ছে স্ট্রোক এবং হচ্ছে ড্রাগ অর অ্যালকোহল উইথড্রল বা অ্যাবিউস। দেন সিনিয়র যারা রয়েছে তাদের এপিলেপসি কেন হয়? দেখেন, স্ট্রোক হলে, ডিমেনশিয়া বা অ্যালজিমার ডিজিজ হলে। দেখুন, ডিমেনশিয়াটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি লস, অর্থাৎ যখন কোনো পেশেন্টের ডিমেনশিয়া হয় তার স্বল্প সময়ের জন্য তার বিভিন্ন মেমোরি গুলো লস হতে থাকে। দেন হচ্ছে অ্যালজিমার ডিজিজ। অ্যালজিমার ডিজিজ হচ্ছে আপনার আমাদের ব্রেনের যে নিউ নার্ভ সেলগুলো থাকে, এই অ্যালজিমার ডিজিজ হলে নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে যায় এবং ওই নার্ভ সেলগুলো বা নিউরনগুলো একদম চিকন হয়ে আসে, শ্রিঙ্ক হয়ে আসে। এটার জন্য পেশেন্টের বিভিন্ন নিউরোলজিক সমস্যা দেখা যায়, এটাকে আমরা অ্যালজিমার ডিজিজ বলে থাকি। দেন হচ্ছে ব্রেন টিউমার, ব্রেন ট্রমা, মেটাবলিক ইমব্যালেন্স এবং হচ্ছে কিছু কিছু ড্রাগ ইউজ এবং ইনফেকশন। ক্লিয়ার? জি স্যার। স্যার এই অ্যালজাইমার ডিজিজটা একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, অ্যালজিমার ডিজিজটা হচ্ছে পেশেন্টের ব্রেইনে একটা ডিসঅর্ডার। এটা হলে বা নিউরোলজিক একটা ডিসঅর্ডার, এটা হলে পেশেন্টের নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে যায় এবং পরপর নার্ভ সেলগুলো ডিজেনারেট হতে থাকে বা মারা যেতে থাকে। সাপোজ আপনার অ্যালজিমার ডিজিজ হলো, আপনার নিউরন গুলা একদম চিকন হয়ে শ্রিঙ্ক হয়ে আসবে, পরপর আপনার নিউরন গুলো আরো ড্যামেজ হতে থাকবে। তখন পেশেন্টের বিভিন্ন সমস্যা দেখা যাবে, তার মুভমেন্ট, তার কোঅর্ডিনেশন, আরো বিভিন্ন সময়। আর আমরা যে ম্যাটারনাল ড্রাগের কথা বলেছি, যে ম্যাটারনাল ড্রাগের জন্য এপিলেপসি হয়, সেটা হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রেট। কোনো মায়ের যদি প্রেগনেন্সিতে ভ্যালপ্রেটটা ইউজ করা হয়, দেন তার বেবিতে হচ্ছে এপিলেপসিটা দেখা যায়। কারণ এই সোডিয়াম ভ্যালপ্রেটটা হচ্ছে ফিটাল ব্রেন প্রপার ভাবে ডেভেলপমেন্ট হতে দেয় না। কারণ সোডিয়াম ভ্যালপ্রেট যদি কোনো মা ইউজ করে তাহলে তার ওই ফিটাল ব্রেনটা প্রপার ভাবে ডেভেলপমেন্ট হয় না। ক্লিয়ার? ভাইয়া ভ্যালপ্রোপেট এটা কি কোনো মেডিসিন নাকি? বুঝতে পারতেছি না আমি। আচ্ছা ম্যাডাম, আমি বারবার বলেছি ম্যাটারনাল ড্রাগ ইউজ। এই সোডিয়াম ভ্যালপ্রেট এটা কি কোনো ড্রাগ স্যার? লেট মি ফিনিশ, আমাকে বলতে দিন। আগেই বলেছি যে আমাদের ম্যাটারনাল ড্রাগ ইউজ, অবশ্যই ম্যাটারনাল ড্রাগ মানে কি মেডিসিন। আর আমরা যখন এখানে বলেছি যে সোডিয়াম ভ্যালোপ্রেট, আমি বললাম যে কোনো মা যদি প্রেগনেন্সিতে সোডিয়াম ভ্যালোপ্রেটটা ইউজ করে তাহলে তার বেবির হচ্ছে এই ডিসঅর্ডারটা থাকে। কারণ এই হচ্ছে সোডিয়াম ভ্যালোপ্রেটটা কি হয়, বেবির প্রপার ভাবে ব্রেনটা ডেভেলপ হতে দেয় না বা ফিটাল ব্রেনটা ডেভেলপ হতে দেয় না, যেটার জন্য তার ব্রেন যদি প্রপার ডেভেলপমেন্ট না হয় তখন তার নিউরোলজিক্যাল বিভিন্ন অ্যাবনর্মালিটি দেখা যায়। ক্লিয়ার এখন? হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। তো এখন আমরা দেখি হচ্ছে অ্যালজিমার ডিজিজটা। এই যে দেখুন, একটা হচ্ছে পেশেন্টের হেলদি ব্রেন এবং তার হেলদি নিউরন, বাট যখন পেশেন্টের অ্যালজিমার ডিজিজ হয় তখন তার ব্রেন সেলগুলো পরপর হচ্ছে ডাই বা মারা যেতে থাকে বা ডিজেনারেট হতে থাকে এবং এই ব্রেন সেলগুলো শিরিং বা চিকন হয়ে আসে বা নিউরন গুলো। এই কন্ডিশনকে বলা হয় অ্যালজিমার ডিজিজ। এটা হলে পেশেন্টের মেমোরি লস, কনফিউশন, তার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রবলেম বা বিহেভিয়ার চেঞ্জ আসে। ক্লিয়ার অ্যালজিমার ডিজিজ কাকে বলে? জি ভাইয়া। জি জি স্যার। স্যার।
এখানে আমাদের একটা কোশ্চেন আছে, হুইচ টাইপ অফ ইনফেকশন ক্যান লিড টু ব্রেইন ইনফ্লামেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট সিজার? কোন টাইপের ইনফেকশনের জন্য আমাদের পেশেন্টের ব্রেইন ইনফ্লামেশন হয় এবং সাবসিকুয়েন্ট সিজার দেখা যায়, যেটা আমরা একটু আগে পড়েছি। সঠিক উত্তর হবে মেনিনজাইটিস। দেখুন ম্যাডাম, আমি আগায় যাচ্ছি কারণ আমাদের এখনো অনেক টপিকস বাকি। কারণ হচ্ছে আমাদের এই যে এপিলেপসিটা অনেক বড় একটা টার্ম। এখন আমরা দেখব যে এই টাইপস গুলা, যে সিজারের টাইপস, যে আমাদের টোটাল সিজার কত প্রকার রয়েছে। দেখুন বেসিক্যালি হচ্ছে সিজার দুই প্রকার, একটা ফোকাল একটা জেনারেল। এটা ছাড়াও আরো বিভিন্ন টাইপসের সিজার রয়েছে। তো জেনারেলাইজড সিজারটা হচ্ছে এটা যখন হয় পেশেন্টের ব্রেনের দুই সাইড এফেক্ট করে এবং পেশেন্ট টোটালি কনসিয়াসনেস লস করে ফেলে, বা হচ্ছে তার লেভেল অফ কনসিয়াসনেস টোটাল লস হয়ে যায়। অর্থাৎ জেনারেলাইজড সিজার কি আমরা পড়েছি কি, সিজারটা বেসিক্যালি কেন হয়, যখন ব্রেনের একটা পার্ট থেকে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয় বা একসাথে অনেকগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস ব্লাস্ট হতে থাকে। তো এই জেনারেলাইজড সিজার কি, এটা যখন কোনো পেশেন্টের হয় তার ব্রেনের দুইটা সাইড থেকে অ্যাবনর্মালি ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো তৈরি হতে থাকে। আর ফোকাল সিজার হচ্ছে যখন কোনো পেশেন্টের ব্রেনের শুধুমাত্র একটা এরিয়া বা একটা পার্ট থেকে এই অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হবে এবং এটা ট্রান্সমিট হবে। এবং এই ফোকাল সিজার হলে পেশেন্টের হচ্ছে জেনারেলাইজড সিজারের মতো সিমটম গুলো এতটা সিভিয়ার থাকে না। এটা হলে হচ্ছে পেশেন্টের কনসিয়াসনেস লেভেলটা কমে যায় বা আনইউজুয়াল মুভমেন্ট দেখা যায়, এটা বেসিক্যালি হয়। বাট পেশেন্ট টোটালি কনসিয়াসনেস হারিয়ে ফেলে না। ক্লিয়ার ক্লিয়ার ম্যাডাম? ক্লিয়ার কিনা? জি স্যার এই অ্যাবসেন্স সিজার এটা সব থেকে বেশি বেবিদের হয়ে থাকে। এটা হলে পুরোপুরি কনসিয়াসনেস লেভেলটা হারিয়ে ফেলে এবং এটা সব থেকে বেশি বাচ্চাদের হয়। টনিক ক্লোনিক সিজার, এই টনিক ক্লোনিক সিজার হলে পেশেন্টের কনসিয়াসনেস লেভেলটা হচ্ছে লস হয়ে যায় এবং তার পুরা বডি স্টিফ বা শক্ত হয়ে যায় এন্ড তার মাসেল গুলো জার্কিং হয়, অর্থাৎ তার পুরো শরীর হচ্ছে জার্কিং হতে থাকে। আর মায়োক্লোনিক সিজার এটা হলে হচ্ছে পেশেন্টের হঠাৎ করে সারা শরীর জার্কিং হয়, টুইস্ট হয় বা হচ্ছে বেঁকে যায় এবং তার আর্ম এবং লেগ গুলো ওই যে মোচড়াইতে থাকে, সাপের মতো প্যাঁচাইতে থাকে না। এই যে মায়োক্লোনিক সিজার যখন হয় তখন বেসিক্যালি ওই পেশেন্ট ভুরুকের মতো বেঁকে যেতে থাকে। ক্লিয়ার ম্যাডাম? জি স্যার। আমাদের এখানে খুবই আছে, এখন আমরা আরো ক্লিয়ার হচ্ছে যারা এখন বুঝতে পারে। এটা হচ্ছে জেনারেলাইজড সিজার, যখন কোনো পেশেন্টের জেনারেলাইজড সিজার হয় তার ব্রেইনের ফুল পার্ট এটাতে এফেক্ট করে। এটা হচ্ছে ফোকাল সিজার, যখন কোনো পেশেন্টের ফোকাল সিজার হয় তখন তার ব্রেইনের অনলি একটা পার্ট এফেক্ট করে। দেন হচ্ছে এই যে আমাদের টনিক এবং ক্লোনিক সিজার, যেটা আপনাদের কেউ একজন আনমিউট করে আনমিউট করে রেখেছেন, কাইন্ডলি মিউট করুন, সাউন্ডটা রিপিট হচ্ছে। এটা দেখুন হচ্ছে আমাদের টনিক ফেস এবং এটা ক্লোনিক ফেস। অর্থাৎ টনিক এবং ক্লোনিক সিজার যেটা পেশেন্টের পুরো বডি হচ্ছে এরকম হয়ে যায় এবং এটা টুইস্ট হতে থাকে, সারা গা হাত পা বা প্যাসাইড থাকে আমরা যেটাকে বলি। দেন এই যে হচ্ছে টনিক ক্লোনিক সিজার হলে পেশেন্টের বেসিক্যালি বডিতে কি কি সিমটম থাকে দেখেন। জার্কিং মুভমেন্ট, অর্থাৎ তার মুভমেন্ট গুলোতে জার্কিং দেখা যায়, তার ফ্রুটি স্যালাইভা বা সামটাইম মুখ থেকে লালা বের হইতে থাকে, ব্লিঙ্কিং আই অর্থাৎ চোখগুলো হচ্ছে আপনার স্থির হয়ে বড় হয়ে যায়, ইউরিনারি ইনকন্টিনেন্স বা সামটাইম হচ্ছে পেশেন্ট প্রস্রাবও করে ফেলে, স্টিফ বডি, তার পুরো বডি হচ্ছে শক্ত হয়ে যায় এবং এই পেশেন্ট হচ্ছে কান্নাও করতে থাকে বা এপিলেপটিক ক্রাইও দেখা যায়। এই এপিলেপসির পেশেন্ট কিন্তু আপনারা যখন ওয়ার্ডে পাবেন বা যখন হঠাৎ করে এটা যদি কেউ নন মেডিকেল পার্সন দেখে, সে কিন্তু 100% ভাববে এই পেশেন্টের ঘাড়ে জিন লাগছে। ঠিক কিনা ম্যাডাম? দেখেছেন কেউ এপিলেপসি? জি স্যার, এমনটাই বলে। গ্রাম অঞ্চলে দেখলে আপনারা কি বলেন? স্যার মৃগী ব্যারাম। হ্যাঁ, মির্গি রোগ তো বলে থাকে, বাট আপনি যদি হচ্ছে কোনো নন মেডিকেল পার্সন এপিলেপসি পেশেন্ট বা সিজার অ্যাটাকের পেশেন্ট দেখে, তখন আমরা এটা 100% বলবো কিন্তু, বা আমি যদি মেডিকেল সায়েন্সে আসার আগেও এটা দেখতাম, আমিও ওটা বিলিভ করতাম। আর ঠিক গ্রামের মানুষজন এবং ওঝা কবিরাজরা এই সুযোগটা নেয়।
এ কি হইছে? আচ্ছা, এখন আমরা দেখবো প্যাথোফিজিওলজি বা এপিলেপসির কি কি প্যাথোফিজিওলজি রয়েছে। দেখেন, এপিলেপসি হলে প্রথমত হচ্ছে পেশেন্টের অ্যাবনর্মাল নিউরাল অ্যাক্টিভিটি দেখা যায়। অর্থাৎ এপিলেপসির পেশেন্টের কি হয়, তার ব্রেনে অ্যাবনর্মালি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা দেখা যায়। দেন যখন তার ব্রেনে নিউরাল অ্যাক্টিভিটিতে অ্যাবনর্মাল হয়, তখন তার পরবর্তী স্টেজে এসে তার যে নিউরো ট্রান্সমিটার গুলো ছিল এটা ইমব্যালেন্স হয়ে যায়। অর্থাৎ বেসিক্যালি পেশেন্টের হচ্ছে গাবা বা গ্লুটামেট, এই নিউরো ট্রান্সমিটার দুইটা হচ্ছে তার লেভেলটা অ্যাবনর্মাল হয়ে যায়। যখনই এই নিউরো ট্রান্সমিটার দুইটা লেভেল অ্যাবনর্মাল হয়ে যায়, তখন নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্স হয়ে যায়। এবং নিউরো ট্রান্সমিটার যখনই ইমব্যালেন্স হয়, আমাদের প্রত্যেকটা নিউরো ট্রান্সমিটার শেষে আয়ন চ্যানেল থাকে। এই আয়ন চ্যানেল গুলো ইমব্যালেন্স হয়ে যায় বা ডিসফাংশন হয়ে যায়। আর যখনই পেশেন্টের আয়ন চ্যানেল গুলো হচ্ছে ডিসফাংশন হয়ে যাবে, তখন পেশেন্টের নিউরন সিনক্রোনাইজেশন হয়। অর্থাৎ তার নিউরন গুলো হচ্ছে একই টাইমে ফায়ার হতে থাকে এবং এই ফায়ার থেকে তার সিজার অ্যাক্টিভিটি দেখা যায়। এবং এট লাস্ট স্টেজে এসে কি হয়, পেশেন্টের ব্রেন নেটওয়ার্কটা ডিসফাংশন হয়ে যায়। এবং যখন পেশেন্টের ব্রেন নেটওয়ার্ক ডিসফাংশন হয়ে যায়, তখন সে আর বাইরে কোনো কিছুর সাথে কমিউনিকেশন রাখতে পারে না। তাহলে আমরা এপিলেপসির প্যাথোফিজিওলজি যদি আপনি জাস্ট চোখ বন্ধ করে ভাবেন, মাত্র 5টা পয়েন্ট। কি কি? আপনার হচ্ছে প্রথমে আপনার ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো অ্যাবনর্মাল হয়ে যাবে, অ্যাবনর্মাল নিউরাল অ্যাক্টিভিটি দেখা যাবে। তারপরে এটার পরবর্তী স্টেজে এসে কি হয়, পেশেন্টের যে নিউরো ট্রান্সমিটার ছিল এই দুইটা ইমব্যালেন্স হয়ে যায়। এবং স্পেসিফিক্যালি যদি আমরা বলি কোন নিউরো ট্রান্সমিটার, কাবা এবং গ্লুটামেট। দেন হচ্ছে কি হয়, পেশেন্টের আয়ন চ্যানেল ডিসফাংশন হয়। অর্থাৎ পেশেন্টের হচ্ছে নিউরোট্রান্সমিটারের সাথে যে আয়ন চ্যানেল থাকে, এই আয়ন চ্যানেলটা হচ্ছে ডিসফাংশন হয়ে যায়। এবং যখনই পেশেন্টের এই আয়ন চ্যানেলটা ডিসফাংশন হয়, তখন কি হয়, তার নিউরাল সিনক্রোনাইজেশন হয়। অর্থাৎ তার নিউরন গুলো সেম টাইম অনেকগুলো নিউরন একসাথে ফায়ার করতে থাকে বা ফায়ার হতে থাকে। দেন পেশেন্টের যে ব্রেন নেটওয়ার্ক আছে এটা ডিসফাংশন হয়ে যায়। আপনার ক্লিয়ার কিনা ম্যাডাম প্যাথোফিজিওলজিটা? ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। স্যার কত তো বোঝা যায় না। এখন শুনতে পাচ্ছেন? জি এখন স্যার। পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটু হচ্ছে এপিলেপসির এইটা দেখবো। প্যাথোফিজিওলজি যেটা আমরা দেখলাম আবার একটু দেখবো। দেখুন, প্রথমত হচ্ছে পেশেন্টের ব্রেনে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয় যে কোনো একটা জায়গা থেকে, বা অ্যাবনর্মাল নিউরাল অ্যাক্টিভিটি, যেটার জন্য কি হয়, তার যে নিউরো ট্রান্সমিটার গুলো রয়েছে গাবা এবং গ্লুটামেট, এই দুইটা হচ্ছে অ্যাবনর্মাল হয়ে যায় এবং ইমব্যালেন্স হয়ে যায়। বেসিক্যালি নিউরো ট্রান্সমিটারের কাজ কি, আমার একটা নিউরন থেকে অন্য নিউরনে মেসেজ ট্রান্সমিট করা। দেন কি হয়, আমাদের এই নিউরো ট্রান্সমিটারে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল থাকে, সরি আয়ন চ্যানেল থাকে। দেখবেন এই যে ক্লোরিন আয়ন আছে, পটাশিয়াম আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে, পটাশিয়াম আয়ন, এই আয়ন চ্যানেলটা ডিসফাংশন হয়ে যায়। এবং যখন হচ্ছে আয়ন চ্যানেলটা ডিসফাংশন হয়ে যায়, তখন কি হয়, পেশেন্টের নিউরোনাল সিনক্রোনাইজেশন হয়। অর্থাৎ এই নিউরন গুলো ফায়ার করে একই টাইমে, একই সাথে অনেকগুলো নিউরন ফায়ার করতে থাকে, যেটার জন্য কি হয়, তার পুরো যে ব্রেন নেটওয়ার্ক এটা ডিস্ট্রয় হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তখন আর তার ব্রেন কাজ করে না। এটা হচ্ছে আমাদের এপিলেপসির প্যাথোফিজিওলজি। আপনারা কি সবাই ইজিলি বুঝতে পেরেছেন ম্যাডাম? সত্য কথা বলুন। হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার আমি পারিনি জি স্যার। স্যার। বুঝিনি, আমিরুল বলুন।
স্যার বুঝতে পারি নাই আমি স্যার। ভাইয়া আচ্ছা আবার কোনটা একটু বুঝছেন? বলেন। জি স্যার আচ্ছা আরেকবার কোনটা বলুন স্যার। বুঝছেন? আচ্ছা, তো দেখুন আমরা এপিলেপসির প্যাথোফিজিওলজিটা আবারও বলি। সেটা হচ্ছে আপনি আপনাকে চিন্তা করুন একজন সিজার পেশেন্ট। প্রথমত আপনার কি হবে, আপনার ব্রেনে অ্যাবনর্মাল নিউরাল অ্যাক্টিভিটি দেখা যাবে, অর্থাৎ আপনার ব্রেনে একই টাইমে অনেকগুলো মেসেজ ট্রান্সমিশন হবে বা আপনার নিউরন গুলো প্রপার ভাবে কাজ করবে না। যখন এটা হবে তখন আপনার যে নিউরো ট্রান্সমিটার রয়েছে গাবা গ্লুটামেট, এই দুইটা নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্স হয়ে যাবে, এবং যখন এই দুইটা নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্স হয়ে যাবে তখন কি হবে, ওই নিউরো ট্রান্সমিটারের শেষে আয়ন চ্যানেল থাকে, এই আয়ন চ্যানেলটা ডিসফাংশন হয়ে যায়, এবং আয়ন চ্যানেল যখন ডিসফাংশন হয় তখন আপনার নিউরন গুলো ফায়ার করতে থাকে। তো এক টাইমে তখন দেখবেন যে অনেকগুলো নিউরন একসাথে মেসেজ পাঠাইতে থাকে। তখন কি হয়, যখন আমাদের এক সেম টাইম অনেকগুলো নিউরন ব্রাস্ট হচ্ছে বা ফায়ারিং হচ্ছে, তখন আমাদের ব্রেন যে নেটওয়ার্কটা যেভাবে আমাদের পুরো ব্রেন কাজ করে এটা ডিস্ট্রয় হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে এপিলেপসি সিমটম গুলা বা কি কি লক্ষণ দেখা যায়, এবং সেটা হচ্ছে পেশেন্টের কনসিয়াসনেস লস হয়ে যায়, অ্যাংজাইটি দেখা যায়, স্টেয়ারিং বা তার চোখ স্থির হয়ে যায়, উইকনেস থাকে, এবং পেশেন্টের মাসেলটা কন্ট্রাকশন হয় এবং হচ্ছে জার্কিং হয়। তার মাসেল গুলো হচ্ছে এরকম কন্ট্রাক্ট হতে থাকে এবং এই কন্ট্রাকশনের জন্যই জার্কিং হয়। ক্লাসে এখন আমরা একটু দেখি যে হোয়াট ইজ প্রাইমারি মেকানিজম আন্ডারলাইং এপিলেপসি। আমার এপিলেপসির জন্য প্রাইমারি মেকানিজম কোনটি? এখানে সঠিক উত্তর কোনটা হবে কেউ বলতে পারবেন? অ্যাবনর্মাল না 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 এ হবে স্যার অ্যানসার। তবে ভাইয়া স্যার এ হবে স্যার, এ। নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স। আচ্ছা শিওর? জি ভাইয়া। ব্রেন অ্যাক্টিভিটি হবে। আচ্ছা, আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে, এই মিউট করুন সবাই। আমাদের এখানে মেইন কাজ কি, অ্যাবনর্মাল ব্রেইন অ্যাক্টিভিটি বা বি, তারপরে যে কিন্তু কি হচ্ছে, আপনার নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স হচ্ছে। আপনার যখন বেস্ট অ্যান্সার কোশ্চেন আপনি অ্যান্সার করবেন, আপনার প্রিয়রিটি বেস অ্যান্সার করতে হবে। আপনার প্রথমে আসবে যেটা সবার প্রথমে আছে, তারপরে হচ্ছে দ্বিতীয়টা। তো আমার নিউরো এপিলেপসির জন্য মেইন কজ থাকে আপনার অ্যাবনর্মাল ব্রেইন অ্যাক্টিভিটি। যেই আপনার ব্রেইন অ্যাক্টিভিটিটা অ্যাবনর্মাল হয় তখন আপনার নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স হয়। নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স হলে আপনার ক্যালসিয়াম চ্যানেল ব্লক হয়, যে নিউরাল সিনক্রোনাইজেশন হয়, এবং অ্যাট লাস্ট স্টেজে যে আপনার এপিলেপসি বা ব্রেইন নেটওয়ার্ক ডিসফাংশন দেখা যায়। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা একটু দেখি যে পেশেন্টের যখন জেনারেলাইজড সিজার যেটা আমরা পড়লাম, এটা হলে কি কি লক্ষণ বা কি কি সিমটম দেখা যায়। এটা হলে পেশেন্টের কনসিয়াসনেস লেভেলটা কমে যায়, কনভালশন দেখা যায়, দেন হচ্ছে মাসেল স্টিফনেস দেখা যায় বা পুরো মাসেল গুলো শক্ত হয়ে যায়, টনিক ক্লোনিক মুভমেন্ট, অর্থাৎ ওই যে টনিক ক্লোনিক যে মুভমেন্ট বা ধনুকের মতো বেঁকে যায় এটা থাকে, পেশেন্টের ব্লাডার বা বায়োল হচ্ছে ফাংশন লস হয়ে যায়, এবং পোস্টিক্যাল স্টেট দেখা যায়। পোস্টিক্যাল স্টেটটা কি কেউ বলতে পারবেন? না ভাইয়া। কিছু শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না কে? বাকিরা কি শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আমি তো একটু কথা বন্ধ করেছি বাবা। পোস্টিক্যাল স্টেটটা হচ্ছে আমাদের যে আপনার সিজারটা শুরু হওয়ার আগে যে টাইমটা, এটাকে আমরা বলি পোস্টিক্যাল স্টেট বা পোস্টিক্যাল ফেজ। কারণ ওই টাইমে পেশেন্টের ভিতরে কিছু লক্ষণ দেখা যায়,
যেমন তার কনসিয়াসনেস লেভেলটা কমে যাইতে থাকে, বা সে বুঝতে পারে তার সিজার অ্যাটাক হতে পারে, বা তার মাথাটা তার ঘুরাইতে থাকে, এই যে কন্ডিশন। তো দেখুন আমরা এখন দেখবো ফোকাল সিজার। এটা হলে পেশেন্টের কি কি সিমটম বা কি কি লক্ষণ দেখা যায়। দেখুন ফোকাল সিজার হলে হচ্ছে পেশেন্টের আওরা থাকে বা অর্নিং সাইন গুলো দেখা যায়। আওরা মিন্স হচ্ছে অর্নিং সাইন। কি কি অর্নিং সাইন থাকে? পেশেন্টের ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে, দেন হচ্ছে সে কোনো কিছুর স্মেল বা টেস্ট পায় খুব বাজেভাবে, দেন তার কনসিয়াসনেস লেভেলটা অল্টার হয়ে যায়, আনইউজুয়াল সেন্সেশন বা মুভমেন্ট দেখা যায়, এবং অটোমেটিজম অর্থাৎ তার অটোমেটিক ভাবে কিছু লক্ষণ দেখা যায়, যেমন হচ্ছে তার রিপিটেড মুভমেন্ট থাকে, অর্থাৎ হচ্ছে তার হচ্ছে বারবার ঠোঁট কামড়াইতে থাকে, বা হচ্ছে কিছু চাবাইতে থাকে, বা দাঁতে দাঁত দিয়ে কামড়াইতে থাকে, এই যে লক্ষণগুলো। এবং এটা ছাড়াও পেশেন্টের কিছু মোটর সিমটম দেখা যায়। মোটর সিমটম গুলো কি কি? তার হচ্ছে ইনভলিন্টারি মুভমেন্ট থাকে, তার বডি জার্কিং বা টুইস্টিং হতে থাকে কোনো একটা পার্ট। এই যে লক্ষণগুলো ফোকাল সিজার হলে যে কোনো একজন পেশেন্টের ভিতরে পাওয়া যায়। তো আমরা একটু দেখবো যে এপিলেপসির ফার্স্ট এইড ট্রিটমেন্ট কি কি। দেখুন প্রথমত যখন এপিলেপসি হবে আপনি পেশেন্টকে একটা শান্ত করাবেন, ফার্স্ট কাজ। এবং দ্বিতীয় কাজ হচ্ছে পেশেন্টকে আপনি একটা সেফ স্পেসে নিয়ে যাবেন। দেন 3 নাম্বার কাজ হচ্ছে আপনি পেশেন্টকে হচ্ছে এরকম রোল, এই স্টেটে হচ্ছে তার মাথাটা কোনো একটা হচ্ছে বালিশের উপর বা কোনো একটা উঁচু জায়গার উপর রেখে রাখবেন। দেন যতক্ষণ না তার সিজারটা শেষ না হচ্ছে ততক্ষণ তাকে ওইভাবে রাখবেন। এবং তার হচ্ছে আপনি নোট ডাউন করবেন যে কোন টাইমে তার সিজারটা স্টার্ট হয়েছিল এবং কতক্ষণ পর তার সিজার অ্যাটাকটা ঠিক হয়ে গিয়েছে। এবং পেশেন্টের যখন ঠিক হয়ে যাবে তখন তাকে রিঅ্যাসিওর করে পেশেন্টকে হচ্ছে আপনি হসপিটালাইজ করবেন। তো আমরা একটু দেখবো যে ডায়াগনোসিসটা কি কি এপিলেপসি। সেটা হচ্ছে প্রথমত পেশেন্টের মেডিকেল হিস্ট্রি দেখা হয়, অর্থাৎ তার হচ্ছে মেডিকেল হিস্ট্রি এবং তার প্রিভিয়াস সিজার অ্যাটাক হয়েছিল কিনা, এবং পেশেন্টের ইইজি করা হয়। অর্থাৎ ইইজি হচ্ছে এমন একটা টেস্ট যে তার ব্রেন অ্যাক্টিভিটি গুলা কোনো অ্যাবনর্মাল প্যাটার্নে হচ্ছে কিনা এটা দেখার জন্য টেস্ট করা হয়। এবং তার এমআরআই বা সিটি স্ক্যান করা হয়, এবং এমআরআই বা সিটি স্ক্যান করার উদ্দেশ্যই থাকে তার ব্রেনে কোনো ট্রমা রয়েছে কিনা বা ব্রেনে কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি রয়েছে কিনা। কারণ যদি পেশেন্ট কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বা ব্রেন স্ট্রোক করে তাহলে এই সিমটম গুলো বা এই সাইন গুলো কিন্তু খুব ইজিলি এমআরআই বা সিটি স্ক্যানে ডিটেক্ট করা যায়। এবং পেশেন্টের হচ্ছে ব্লাড টেস্ট করা হয় যে তার ইনফেকশন আছে কিনা এটা দেখার জন্য। এবং পেশেন্টকে একটা সিজার ডায়েরি করতে হয়। সিজার ডায়েরিটা এমন যে তার কোন টাইমে সিজার অ্যাটাকটা হচ্ছে, সেটা ফ্রিকোয়েন্সি কতটুকু ছিল, কতক্ষণ ওই সিজারটা স্টে করছে, এবং তার কোন কোন ট্রিটমেন্ট প্ল্যানিং এ আগাতে হবে। এটা বুঝতে পেরেছেন ম্যাডাম? জি স্যার। জি স্যার। জি স্যার। ক্লাস কি কঠিন লাগতেছে? না স্যার। না স্যার। আচ্ছা, তো আমরা একটু এপিলেপসির কমন সাইনটা দেখে নিব। এপিলেপসির কমন সাইন কোনটা একটু বলুন। আমাদের এখানে অপশন রয়েছে ফিভার, লস অফ কনসিয়াসনেস, র্যাপিড হার্টবিট এবং জয়েন্ট পেইন। বি নাম্বার হবে স্যার, লস অফ কনসিয়াসনেস। আচ্ছা বি ভাইয়া। এই যে লস অফ কনসিয়াসনেস এটাকে কিন্তু ব্ল্যাক আউটও বলা হয়। আচ্ছা আমরা এখন একটু আসি এপিলেপসি ট্রিটমেন্ট, যে আমরা এপিলেপসি হলে পেশেন্টের হচ্ছে কোন কোন ট্রিটমেন্ট প্রসিডিউরের ভিতরে যা হয়। তো দেখুন এপিলেপসি পেশেন্টকে বেসিক্যালি অ্যান্টি এপিলেপটিক বিভিন্ন ড্রাগ দেওয়া হয়। যেমন হচ্ছে এই অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দেওয়ার উদ্দেশ্যই থাকে পেশেন্টের যেন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কমে সিজারের। এবং এই ড্রাগগুলো কি কি থাকে? কার্বামাজিপাইন, ভ্যালোপ্রিক অ্যাসিড এবং হচ্ছে লেভরেক্টিন। এই যে ভ্যালোপ্রিক অ্যাসিড বা সোডিয়াম ভ্যালোপ্রেট, এটা কিন্তু হচ্ছে কোনো প্রেগনেন্ট মাকে আবার ইউজ করা যায় না। কারণ এই ভ্যালোপ্রিক অ্যাসিড যদি কোনো প্রেগনেন্ট মাকে আপনি ইউজ করেন ওটা তার বাবুতে ট্রান্সমিশন হয়, এবং তার বাবুতে যখনই হচ্ছে ভ্যালোপ্রিক অ্যাসিডটা আপনি ইউজ করবেন তার বেবির প্রপার ভাবে ফিটাল ব্রেন ডেভেলপমেন্টটা হয় না। দ্যাটস ওয়াই কিন্তু তার মা থেকে বেবিতেও এপিলেপসিটা ছড়ায় যায়। এবং এপিলেপসির পেশেন্টকে স্পেশাল ডায়েট সাজেস্ট করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কিটোজেনিক ডায়েট। এই কিটোজেনিক ডায়েটটা কি? এটা হচ্ছে হাই ফ্যাট এবং লো কার্বোহাইড্রেট ডায়েট থাকে, এবং এই ডায়েটটা দেওয়ার উদ্দেশ্যই থাকে হচ্ছে যেন তার সিজারটা হচ্ছে কন্ট্রোলে আসে বাই ন্যাচারাল। কারণ আমাদের এই যে কিটোজেনিক
তো এই যে হচ্ছে আপনার যখন ডায়েটের ভিতরে কার্বোহাইড্রেটটা লো থাকবে, আমাদের কিন্তু হচ্ছে লো কার্বোহাইড্রেট থাকলে কি হয়, আমাদের টোটাল বডিতে গ্লুকোজ সাম্যতাটা রক্ষা হয় বা গ্লুকোজ মেটাবলিজমটা প্রপারলি থাকে। তো যখন হচ্ছে বেসিক্যালি এপিলেপসি পেশেন্ট, তার যদি আরো বেশি ব্রেইনে গ্লুকোজ মেটাবলিজম হতে থাকে বা ব্রেন আরো বেশি গ্লুকোজ পায়, তখন কিন্তু ওখানে বিভিন্ন সমস্যা দেখা যায়। দ্যাটস ওয়াই এপিলেপসিক পেশেন্টদের এই লো কার্বোহাইড্রেট ডায়েট এবং হাই ফ্যাট ডায়েট সাজেস্ট করা হয়। এই ডায়েটকে বলা হচ্ছে কিটোজেনিক ডায়েট। এবং পেশেন্ট হচ্ছে ভেগাস নার্ভ স্টিমুলেশন দেওয়া হয়। এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর, এটার মাধ্যমে হচ্ছে পেশেন্টের ব্রেইনে একটা ডিভাইস সেট করা হয়, সাথে হচ্ছে তার হার্টের ওখানে, এবং এটার মাধ্যমে হচ্ছে তার যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো পাঠানো হয় তার ব্রেইনে, এবং এটার মাধ্যমে তার এপিলেপসিক সিজার অ্যাক্টিভিটিটা রিডিউস হয়। এবং পেশেন্টের হচ্ছে সার্জারিতে যাওয়া হয় যদি ওই পেশেন্টের কোনো অ্যাবনর্মালিটি থেকে থাকে বা হচ্ছে স্ট্রোক হয়ে থাকে বা ব্রেইনে কোনো ট্রমা থেকে থাকে সেটা, এবং পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন করা হয়। যেমন তার হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশনের ভিতরে পেশেন্টকে প্রথমত ট্রিগার ফ্যাক্টর গুলো অ্যাভয়েড করতে বলা হয়। ট্রিগার ফ্যাক্টর কি? যে ফ্যাক্টর গুলোর জন্য ওই পেশেন্টের এপিলেপসিটা বারবার অ্যাটাক দিচ্ছিল। এই ফ্যাক্টর গুলো কি কি? যেমন হচ্ছে তার ঘুমের অভাব, বা যখন সে প্রপার ভাবে ঘুমাচ্ছে না তার পরদিনই তার এপিলেপটিক অ্যাটাক দেখা দিচ্ছে, বা স্ট্রেস, যখন পেশেন্ট অনেক বেশি চাপে থাকতেছে পরবর্তীতে তার সমস্যা দেখা যাচ্ছে, অ্যালকোহল কনজাম্পশন, এই ব্যাপারগুলো হচ্ছে অবশ্যই অ্যাভয়েড করতে বলা হয়। কারণ যখন আমাদের হচ্ছে এপিলেপসির যে ট্রিগার গুলো থাকে, যে অনেক সময় তার ঘুম না হলে, অনেক সময় পেশেন্টকে একটু হচ্ছে যখন কেউ রাগায় দেয় বা হচ্ছে সে যখন একটু অ্যাংরি হয়ে যায় তখন তার এপিলেপসিক অ্যাটাকটা হয়, যখন সে প্রচন্ড টেনশন করে, এই ব্যাপারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হয়। দেন এই যে দেখুন, এটা হচ্ছে ভেগাস নার্ভ স্টিমুলেশন। এই ভেগাস নার্ভ স্টিমুলেশন হচ্ছে পেশেন্টের ভেগাস নার্ভের ওখানে, অর্থাৎ আমাদের হার্টের ওখানে হচ্ছে পালস জেনারেটর একটা মেশিন থাকে, এবং এই মেশিন এর লিডটা হচ্ছে সোজা আপনার নেকের বা ঘাড়ের ওখান থেকে হয়ে ব্রেইনে চলে যায়। ব্রেইনে আমাদের যে ভেগাস নার্ভ থাকে ওই ভেগাস নার্ভের সাথে ওটা কানেক্টেড থাকে, এবং এই কি হয়, ভেগাস নার্ভ স্টিমুলেশনে বেসিক্যালি হচ্ছে ওই যে পালস জেনারেটর যেটা থাকে ওইটা হচ্ছে পালস ক্রিয়েট করে ভেগাস নার্ভকে স্টিমুলেট করে বা উত্তেজিত করে, যেটার জন্য পেশেন্টের যে সিজার অ্যাটাকটা এটা আস্তে আস্তে ক্রমাগত হচ্ছে লেভেলটা কমতে থাকে। তো এখন আমরা আসবো যে পেশেন্টের সিজার হলে কি কি মেডিকেশন গুলো দেওয়া হয় বা ইউজ করা হয়। সেটা হচ্ছে পেশেন্টের হচ্ছে ফেনাটোনিন, কার্বামাজিপাইন, ভ্যালোপ্রেট, ল্যামোটিগ্রিন এবং হচ্ছে লিভারেক্টিকাম, এই মেডিসিন গুলো ইউজ করা হয়। তো এই যে ফেনটিনিন, এটা হচ্ছে আপনার ফোকাল এবং জেনারেলাইজড দুই ধরনের সিজারে ইউজ করা হয়। কার্বামাজিপাইন এটা হচ্ছে বেসিক্যালি ফোকাল সিজার হলে ইউজ করা হয়, এবং কার্বামাজিপাইনটা হচ্ছে সিভিয়ার অ্যাটাকের ক্ষেত্রে ইউজ করা হয়, সরি মাইল্ড যে সিজার অ্যাটাক এক্ষেত্রে ইউজ করা হয়। সোডিয়াম ভ্যালোপ্রেট, এটা হচ্ছে যখন পেশেন্টের সিরিয়াস হচ্ছে আপনার সিজার অ্যাটাক থাকে তখন ইউজ করা হয়। ল্যামোটিগ্রিনটা হচ্ছে আমার ফোকাল এবং জেনারেল দুই ধরনের সিজারে ইউজ করা হয়, এবং লেভেরিকটিকাম যেটা, এটা হচ্ছে আপনার মায়োক্লোনিক সিজার বা টনিক সিজার বা অ্যাবসেন্স সিজার, মানে বিভিন্ন টাইপের সিজারে এটা হচ্ছে পারফেক্ট। বাট আমার শুধুমাত্র ফোকাল সিজারের ক্ষেত্রে ইউজ করা হয় কার্বামাজিপাইন, এবং ভ্যালোপ্রেটটা হচ্ছে সিরিয়াস টাইপ যখন হয় সিজারে সেটাতে ইউজ করা হয়। বাট ভ্যালোপ্রেট কিন্তু প্রেগন্যান্সিতে অবশ্যই অ্যাভয়েড করতে হয় বা কন্ট্রাইন্ডিকেটেড, কারণ ভ্যালোপ্রেট যদি আপনি প্রেগন্যান্সিতে কোনো মাকে ইউজ করেন তার বেবির হচ্ছে ফেটাল ব্রেইন ডেভেলপমেন্টটা হয় না। তো আমরা একটু দেখি কন্ট্রাইন্ডিকেশন এই যে ড্রাগগুলোর কি কি। ফেনোটিনাইন যেটা, এটা হচ্ছে হার্ট ব্লক পেশেন্ট বা লিভার ডিজিজ পেশেন্টকে হচ্ছে আমরা ইউজ করতে পারি না। কার্বামাজিপাইন যেটা, এটা হচ্ছে যদি পেশেন্টের বোন ম্যারো সাপ্রেশন থাকে বা কার্বামাজিপাইনের উপর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি থাকে সেক্ষেত্রে ইউজ করা যায় না। ভ্যালোপ্রেট প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে ইউজ করা যায় না, কারণ এর টেট্রাজেনিক ইফেক্ট থাকে। টেট্রাজেনিক ইফেক্টটা কি? যে ইফেক্ট গুলো হচ্ছে মা থেকে বেবিতে ট্রান্সমিশন হয়। ল্যামোটিগ্রিন যদি পেশেন্টের স্টিভেন জনসন সিনড্রোম থাকে তাহলে এটা তার হচ্ছে ইউজ করা যায় না বা কন্ট্রাইন্ডিকেটেড। আর হচ্ছে লিভারেক্টিকাম কি, এটা হচ্ছে ওয়েল টলারেট বা যে কোনো কন্ডিশনে ইউজ করা যায়। এখন আমরা একটু দেখি হচ্ছে সাইড ইফেক্ট কি কি। ফেনটিনাইন হচ্ছে পেশেন্টের জিনজিভাল হাইপারপ্লেসিয়া দেখা যায়, এবং সামটাইম পেশেন্টের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বা বডিতে র্যাশ দেখা যায়। কার্বামাজিপাইন যখন ইউজ করা হয় তখন হচ্ছে পেশেন্টের ডিজিনেস, ড্রজিনেস এবং স্কিন রিয়াকশনটা দেখা যায়। ভ্যালোপ্রেট ইউজ করলে পেশেন্টের ওয়েট গেইন হয়, হেয়ার লস হয় এবং লিভার টক্সিসিটিটা দেখা যায়।
দেন ল্যামোটিগ্রিন হলে পেশেন্টের স্কিন র্যাশ দেখা যায়, এবং লিভারেটিকাম হলে পেশেন্টের ফ্যাটি, ইরিটেবিলিটি এবং মুড চেঞ্জ এগুলো দেখা যায়। ক্লিয়ার ম্যাডাম এ পর্যন্ত? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখানে বাকিটা কোশ্চেন রয়েছে, তো আপনারা একটু পড়ে নেবেন। এখন আমরা একটু দেখবো যে আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিসিজার মেডিকেশন গুলো কি কি। দেখেন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিসিজার মেডিসিন গুলো হচ্ছে ফেনোটিনিন, কার্বোমাজিপাইন, ভ্যালোপ্রেট, ল্যামোটিগ্রিন এবং লিভারেটিকাম। আর হচ্ছে ন্যারো স্পেকট্রাম বা হচ্ছে যেগুলো ইজিলি ইউজ করা সেটা হচ্ছে প্রেগাবেলিন, দেন হচ্ছে ইথনিসিমাইড, দেন হচ্ছে গাবাপেটিন, দেন কার্বোমাজিপাইন। এবং আমাদের ফার্স্ট জেনারেশন অ্যান্টিসিজার মেডিকেশন গুলো হচ্ছে ফেনোটিনাইন, কার্বোমাজিপাইন, ভ্যালোপ্রেট, দেন হচ্ছে ফেনোবারবিটল এবং প্রিডোমাইন। এবং সেকেন্ড জেনারেশন অ্যান্টিসিজার মেডিকেশনটা হচ্ছে লেভোরেক্টিগ্রিন, লিভারেক্টিকাম, হেলমেট, গাবামেটিপাইন, দেন হচ্ছে অক্সিকার্বোমাজিপাইন, জোনসিমাইড, দেন হচ্ছে প্রেগাবালিন। তো এখানে আমাদের বাকি কোশ্চেন গুলো রয়েছে, আপনারা দেখে নেবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমি নেক্সট ক্লাসে এটা সলভ করে দিব। আপনাদের কারোর এই পর্যন্ত কোনো সমস্যা রয়েছে কিনা? না স্যার নেই। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা সবাই